ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে প্রো সেকশন আছে সেখানে তোমাদের কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেটা ফার্স্টেই আছে, তো সেটা আজকে আমি তোমাদের ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন এবং বিশদে ব্যাখ্যা দেব। তো ভিডিওটি তোমরা স্কিপ করো না, কারণ তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারের এটা আছে এবং ফার্স্ট সেমিস্টার পুরোপুরি এমসিকিউ বেস, তো পড়ানোর সময় ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি নোট ডাউন করতে বলবো এবং খুঁটিয়ে পড়তে হবে, যে কারণে স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, ফার্স্টে আসি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স মানে হচ্ছে জ্যোতিষবিদ, তাই না? মানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা চর্চা করে, যারা জ্যোতিষী এক কথায়, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজার। তো একজন অ্যাস্ট্রোলজারের দিন মানে সে কেমন, কি তার জীবনের বর্ণনা, অনেক কিছু আমরা এই গল্প থেকে জানতে পারবো। এবং আমরা এটাও জানতে পারবো যে একজন অ্যাস্ট্রোলজারের কাজ কি, আমাদেরকে হাত দেখে দেখে পাথর দেয় বা গ্রহ নক্ষত্র এগুলো বিচার করে, তাই না? তো আমরা কোনো সমস্যায় পড়লে কি করি? অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে যাই। তো দেখো, একজন অ্যাস্ট্রোলজার যেমন আমাদের অন্য লোকেদের কি করে, ভাগ্য নির্ধারণ করে, তাদের গতি, গ্রহ নক্ষত্রের গতিবিধি নির্ধারণ করে পাথর দিচ্ছে, এর ফলে নাকি মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, সৌভাগ্য ফিরে আসছে। তবে তার নিজের জীবনে কি তারা পারে তাদের সৌভাগ্য ফিরিয়ে আনতে, বা নিজের জীবনের সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে কি পারে? তো সেটা আজকে আমরা এই গল্পটি পড়লেই জানতে পারবো। তো ফার্স্টে আসি, দেখো অ্যাস্ট্রোলজার্স ডে এটা কে লিখেছেন? এটা লিখেছেন আর কে নারায়ণ। আমরা আর কে নারায়ণের আগেও অনেক গল্প পড়েছি, তিনি একজন সাউথ ইন্ডিয়ান রাইটার। তো দেখো, তার আসল নাম কিন্তু, এই যে আর কে শর্ট ফর্মে লেখা, তার আসল নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তিনি তামিলনাড়ুতে একটা তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ নেন। ভারতে যত ইন্ডিয়ান ইংলিশ রাইটার আছে তাদের মধ্যে অন্যতম ছিলেন আর কে নারায়ণ। তো তার লেখা অনেক শর্ট স্টোরি, অটোবায়োগ্রাফি এবং নভেলস আছে। তার বিখ্যাত অটোবায়োগ্রাফি গুলো হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার্স, এগুলো। এছাড়াও তিনি দ্য গাইড নামক একটি সাহিত্য সমগ্র লেখেন, যেটা থেকে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। দক্ষিণ ভারতের একটা বিশেষ স্থান মালগুড়িকে কেন্দ্র করে তারা অনেক লেখা লিখেছেন। তো সেই মালগুড়িকে কেন্দ্র করে যে সমস্ত লেখাগুলো লেখেন সেগুলো একটা সমগ্রে তিনি রচনা করেন এবং সেই বইটির নাম দেন মালগুড়ি ডেস। এবং আজকে যে গল্পটা আমরা পড়বো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটি মালগুড়ি ডেস থেকেই নেওয়া হয়েছে। তো দেখো, ফার্স্টে তিনি কি বলেছেন, পাংচুয়ালি, অর্থাৎ পাংচুয়ালি মানে যথা সময়ে, অ্যাট মিড ডে। মিড ডে মিনস একদম মাঝ দুপুর, অর্থাৎ 12টার দিকে। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটি খুললো, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে অস্ত্রপাতি, যন্ত্রপাতি যা বলো। তো সে কি করলো, তার প্রফেশনাল অর্থাৎ পেশা, তার পেশার সঙ্গে নিযুক্ত যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো তিনি ব্যাগ খুলে বের করলেন। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস, যার মধ্যে কি কি ছিল সেই ব্যাগটার মধ্যে, দেখো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ছিল 1 ডজন। ডজন মিনস 12টা। 12টা কাউরি সেল, কাউরি বলতে হচ্ছে তোমার, আমরা যেটাকে কড়ি বলি, তাই না? সেই কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা কাপড়ের টুকরো, সেটা শেপটা কেমন, স্কোয়ার, বর্গক্ষেত্র। উইথ অবসকিউর মিস্টিক চ্যান্টস অন ইট, এবং সেই কাপড়টার উপরে কি যেন অস্পষ্ট, অবসকিউর মিন্স অস্পষ্ট, মিস্টিক রহস্যময়, চ্যান্টস অর্থাৎ মন্ত্র, অর্থাৎ অস্পষ্ট রহস্যময় কি যেন মন্ত্র লেখা আছে সেই কাপড়ের টুকরোটার উপর। এই নোটবুক, আর কি আছে, একটা নোটবুক মানে একটা লেখার খাতা আছে। অ্যান্ড এ বান্ডল অফ পালমায়ার রাইটিং, এবং কি আছে, একটা বান্ডল তালপাতার লেখা, মানে তালপাতার ওপরে কিছু লেখা আছে। হিজ ফোরহেড মানে তার কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, চকচক করছিল কিসে, উইথ স্যাক্রিড অ্যাশ, অর্থাৎ যজ্ঞ করার পর যে অ্যাশ ছাইটা হয়, অ্যাশ মানে ছাই, সেই ছাই। আর ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে সিঁদুর। সিঁদুর এবং ছাই দিয়ে তার কপালে হয়তো কিছু করা আছে, যেটাতে তার কপালটা যেন চকচক করছিল। অ্যান্ড হিজ আইস স্পার্কলড, এবং তার চোখগুলো উজ্জ্বল হয়েছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। অর্থাৎ তার চোখগুলো উজ্জ্বল হয়েছিল এবং খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল, তার মধ্যে একটা অ্যাবনর্মাল মানে খুব দ্যুতি ছিল, একটা অস্বাভাবিক দ্যুতি ছিল, যেটি কিনা সে কি করছিল, যেটা দিয়ে সে সার্চিং, খুঁজছিল
কোথায় তার কাস্টমার অর্থাৎ খরিদ্দার আছে সেগুলোকে খোঁজার জন্য যেন এই দুটিটা কাজে লাগাচ্ছিল। বাট হুইজ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার খুব সহজ সরল গ্রাহকরা টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। তার চেহারাটা এমন হয়েছিল যে তার সহজ সরল যে ক্লায়েন্ট অর্থাৎ গ্রাহকরা তাকে দেখে যেন একটু ভেবেছিল সেখান থেকে কোনো ভবিষ্যৎবাণীর কিছু আশা পাবে, আলো পাবে, ভবিষ্যতের আশা আলো পাবে, অ্যান্ড ফেল কমফোর্টেড, এবং তারা একটু যেন স্বস্তি বোধ করত। দ্য পাওয়ার অফ হিজ আই ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। তার যে চোখের শক্তিটা সেটা কি ছিল, কনসিডারেবলি বিশেষভাবে বৃদ্ধি পেত। বাই দেয়ার পজিশন, দেয়ার মিনস চোখগুলোর পজিশন যেন আরো বেশি শক্তি বৃদ্ধি পেত। কিসের জন্য? কারণ placed as they were between the painted foreheads and the dark whiskers which streamed down his cheeks. কারণ চোখগুলো এমন একটা পজিশনে ছিল, দুটো জিনিসের মাঝখানে ছিল। একটা হচ্ছে কি চোখের উপরে ফোরহেড ছিল অর্থাৎ কপাল ছিল, যে কপালটা কেমন ছিল, পেইন্টেড অর্থাৎ ভার্মেলিয়ান আর স্যাক্রিড অ্যাশ দিয়ে আঁকানো ছিল কপালে। আর তার নিচে কি ছিল, ডার্ক হুইস্কার্স মানে হচ্ছে গোপ, কালো গোপ, যেটা কিনা হুইজ স্ট্রিম নিচে নেমে এসছে ডাউন হিজ চেক, তার মুখের নিচে নেমে এসছে। অর্থাৎ চোখ দুটো ছিল মাঝখানে। কিসের মাঝখানে? ওপরে আঁকিবুকি করা কপাল, আর চোখের নিচে আছে কি, তার কালো গোপ, যে গোপটা মুখ বেয়ে নেমে এসছে। এই চেহারাটা তাকে যেন বেশি আকৃষ্ট করতো মানুষের কাছে। When a half-wit's eyes means বোকা মানুষ যারা, তো বোকা মানুষরা কি করতো, would sparkle in such a setting, তার এই ধরনের মুখের সেটিং দেখে ভীষণ উদ্বুদ্ধ হয়ে পড়তো। To crown the effect, the wound of saffron colored barbon around his head. স্যাফরন কালার হচ্ছে তোমার ধরো অরেঞ্জের সঙ্গে ইয়েলো মিক্সড করলে যে কালারটা আসে, এক কথায় গেরুয়া টাইপের কালার না, তো এই গেরুয়া টাইপের পাগড়িটা তার মাথার চারপাশ দিয়ে পাকানো থাকতো, যেটা কিন্তু কি হতো, তার যেন মুকুটের মতো, ক্রাউন মানে হচ্ছে রাজমুকুটের মতো করে তুলতে থাকে। দিস কালার সিম নেভার ফেইল্ড, এই যে কালারটা সেটা কখনো কাউকে কি করে না, ব্যর্থ করে না তার দৃষ্টি আকর্ষণ করতে মানুষের। এরপর চলে আসি, দেখো পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজনরা তাকে দেখে খুব আকৃষ্ট হতো। কেমন ভাবে আকৃষ্ট হতো, এখানে একটা কম্পারিজন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস আর ডালিয়া স্টকস, যেমন ভাবে মৌমাছিরা কসমস আর ডালিয়া ফুল দেখে আকৃষ্ট হয়, তেমনি লোকজনও যেন তাকে দেখে আকৃষ্ট হতো। He sat under the boughs of a spreading tamarind trees which flanked a path running through the town hall park. সে কোথায় বসতো? টারমারিন্ড মানে হচ্ছে একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছের যে সমস্ত ডালগুলো, বউজ মানে ডাল আর স্প্রেডিং মানে ছড়িয়ে আছে, তেঁতুল গাছের ছড়িয়ে পড়া গাছের নিচে বসতো, যেখান দিয়ে কি না কি হয়েছে, একটা পথ কোথায় চলে গেছে, থ্রু দা টাউন হল পার্ক, টাউন হলের পার্কের দিকে চলে গেছে রাস্তাটা। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এই জায়গাটা বিভিন্ন দিক থেকে খুব জনপ্রিয় ছিল। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। কেন খুব জনপ্রিয় ছিল? কারণ এই রাস্তা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষজন যাতায়াত করতো, অর্থাৎ যেত আসতো এই রাস্তা দিয়ে, তাই সবসময় ভিড় থাকতো। A variety of trades and occupation was represented all along its way, এবং বিভিন্ন পেশার, বিভিন্ন ব্যবসার যেমন লোক থাকতো, বিভিন্ন পেশার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করত। কারা কারা ছিল? মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতারা ছিল এখানে। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, বিভিন্ন চুরি করা, ভাঙড়ি অর্থাৎ ভাঙাচোরা এবং পুরনো জিনিসপত্রের দোকানদাররা ছিল এখানে। আর কি ছিল? ম্যাজিশিয়ান, জাদুকররা ছিল। অ্যান্ড অ্যাবভ অল, সর্বোপরি, অ্যান্ড অকটিশনার্স অফ চিপ ক্লথ। অকটিশনার্স মানে হচ্ছে নিলামকারী, অর্থাৎ যে সস্তার জামা কাপড়গুলো নিলামে বিক্রি করে দেয়,
দেখবে অনেক সময় সেলের সময় হয় না, 100 টাকা সেল, 200 টাকা সেল বলে বিক্রি করে নিলামে। তো সেরকম এখানে দোকানদাররাও ছিল। হু ক্রিয়েটেড এনাফ ডিম অন ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। এই যে যে সস্তা জামা কাপড় বিক্রি করতো যে লোকটা, সেই লোকটা নাকি সারাদিন এখানে কি করতো, একটা কোলাহল তৈরি করে রাখতো, চেঁচামেচি করে রাখতো এই জায়গাটাকে, এবং অ্যাট্রাক্ট করতো হোল টাউনকে, পুরো শহরটাকে তিনি সারাদিন অ্যাট্রাক্ট করে রাখতো তার চিৎকার চেঁচামেচিতে। নেক্সট টু হিম ইন vociferousness come a vendor of fried groundnuts। আর একটা যে লোক কোলাহল করতো সে হচ্ছে একজন ফ্রাইড গ্রাউন্ডনাট অর্থাৎ ভাজা চিনেবাদাম বিক্রেতা, একটা দোকানদার। vociferousness মানে ভীষণ নয়েজি অবস্থা, খুব চিৎকার চেঁচামেচি অবস্থা করতো সেও। সে কি করতো, হু গেভ হিজ ওয়ার অফ ফ্যান্সি নেম ইজ ডে। সে তার বাদাম বিক্রি করার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন তার বাদামের এক একটা সুন্দর সুন্দর মজার নাম দিত। কি নাম দিত, খুব ইম্পর্টেন্ট দেখো, কলিং ইট, কলিং ইট মিনস এই বাদামগুলোকে কি নামে ডাকতো, বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলতো বোম্বের আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আলমন্ড, এবং পরের দিন কি নাম দিত, দিল্লির বাদাম, অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিন নাম দিত রাজাস ডেলিকেসি অর্থাৎ রাজভোগ বলতো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এইভাবে বিভিন্ন নাম সে দিয়ে থাকতো। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং লোকজন তার কাছে একত্রিত হতো অর্থাৎ ভিড় জমাতো। কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু। এখানে যত লোকজন ভিড় জমাতো তাদের মধ্যে কিছু সংখ্যক লোকজন ড্যালিট মানে অলসভাবে ঘোরাফেরা করতো বা হাঁটাচলা করতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, ওই অ্যাস্ট্রোলজারের কাছেও যেত, মানে পাশে বাদাম বিক্রি করতো তার ওখান থেকে কিছু লোকজন আবার অ্যাস্ট্রোলজারের কাছেও যেত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কিন্তু ট্রানজ্যাক্টেড মানে পরিচালনা করতো বা চালাতো, তার ব্যবসাটা কিভাবে চালাতো, আগুনের আলোতে, ফ্লেয়ার মিনস এখানে আগুন, আগুনের আলোতে জ্বালাতো, যে আগুনটা কোথা থেকে আসতো, হুইজ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাটস হিপ নিয়ার বাই। তো বাদাম বিক্রেতা দেখবে বাদাম যখন বিক্রি করে একটা হিপ অর্থাৎ একটা স্তূপের মতো বাদাম নিয়ে বসে, তাই না, সেই হিপের উপরে, সেই স্তূপের উপর, বাদামের স্তূপের উপর কি থাকতো, আগুন থাকতো। সেই আগুনের যে আভাটা সেটা আসতো পাশে অ্যাস্ট্রোলজারের কাছে, সেটাই আলোতেই অ্যাস্ট্রোলজার কিন্তু রাত পর্যন্ত বিজনেস করতো। অর্থাৎ এখানে দেখো ক্র্যাক মানে চটচর করে আওয়াজ করা, আর স্মোক মানে ধোঁয়া ওড়া। তো আগুন জ্বালালে কি হবে, দেখবে দেখবে মাঝে মধ্যে চটচর করে আওয়াজ হয় এবং সেখান থেকে ধোঁয়া ওড়ে, এবং ওখান থেকে যে হালকা একটা লাইট আসতো, আলো আসতো, সেই আলোতেই অ্যাস্ট্রোলজার কিন্তু তার বিজনেস চালাতো, তার নিজস্ব কোনো লাইটের ব্যবস্থা ছিল না। Half of the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. এনচ্যান্টমেন্ট মানে আকর্ষণ, এখানে যে আকর্ষণটা ছিল এই জায়গাটা সেটার অর্ধেকটা কি বলেছে, ডিউ টু দ্য ফ্যাক্ট, কোন কারণে হয়েছিল, সেটা হচ্ছে এখানে যে মিউনিসিপ্যালিটির কোনো লাইট দেওয়ার সুবিধা ছিল না সেই জন্যই হয়েছিল। অর্থাৎ দেখো এই যে যে জাদু দেখাতো, ম্যাজিশিয়ান থাকতো বা অ্যাস্ট্রোলজার থাকতো, সেগুলো যদি বেশি লাইটে না, অতটা এনচ্যান্টেড হয় না পরিবেশটা, যদি না একটা আধো আধো আলো থাকে। দেখবে একটা হালকা আলোতে কিন্তু সেখানে ম্যাজিক দেখানো বলো বা বিভিন্ন জ্যোতিষশাস্ত্র, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সেখানে ভালো জমে। সেটাই বলছি আর কি, এখানে যে মজাটা হতো তার অর্ধেকটাই কারণ ছিল কি, সেটা হচ্ছে মিউনিসিপাল লাইটিং এর সুবিধা এখানে ছিল না বলে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইট, লিট মানে কিন্তু লাইট হয়ে যাওয়া, তো এখানে যে আলোকিত হতো সেটা হচ্ছে দোকানগুলোর লাইটে। ওয়ান আর টু হ্যাজ হিসিং গ্যাস লাইটস, সেখানে একটা দুটো হিসিং গ্যাস লাইটস ছিল। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, এবং পোলের থেকে অর্থাৎ পিলারের থেকে, খুঁটির থেকে কিছু মশাল, ন্যাকেড ফ্লেয়ার্স মানে মশালের আলোতে আলোকিত ছিল। অ্যান্ড সাম আর লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড ওয়ান আর টু, বলছে আর কিছু ছিল কি, সাইকেলের যে পুরোনো ল্যাম্পগুলো হয় সেই ল্যাম্পগুলো থেকেও কিছুটা আলো হতো, সেটা একটা দুটো সাইকেলের হতে পারে,
লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। যারা কি করতো, ম্যানেজ করে নিত নিজের আলো না থাকতেও অন্যের আলোতে কিভাবে বিজনেস করা যায়, সেইভাবে অ্যাস্ট্রোলজারের মতো অনেকে এইভাবে ম্যানেজ করতো জায়গাটা। ইট ওয়াজ এ বিল্ডারিং ক্রিস-ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোস। এই জায়গাটা যেন একটা বিল্ডারিং মানে বিভ্রান্তিকর পরিবেশ হতো, বা একটা মানে জাদু টাইপের পরিবেশ হতো, আলো আঁধারি পরিবেশ হতো, যেটা কি ক্রিস-ক্রস মানে যেন একটা নকশা, আলোর রেখার একটা নকশা তৈরি হতো, এবং একটা মুভিং শ্যাডোস। মুভিং শ্যাডোস মানে এখানে মানুষজন হাঁটাচলা করতো, তো হাঁটাচলা করলে কি হবে, তাদের একটা ছায়া পড়তো, সেই জন্য বলছে মুভিং শ্যাডো। এবং লাইটের একটা যেন আলো আঁধারি খেলা চলতো। দিস সুইট অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। যে জায়গাটা অ্যাস্ট্রোলজারের কাছে ভীষণ ভালো স্যুট করেছিল, অর্থাৎ খুব মানাতো, অ্যাস্ট্রোলজারের বিজনেসের জন্য একদম উপযুক্ত লাইট ছিল এটা। ফর দ্য সিম্পল রিজন দ্যাট, খুব সাধারণ কারণ এটা যে, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইফ। যখন সে তার জীবনটা শুরু করেছিল, সে কিন্তু কোনো মতেই এই অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো চিন্তাধারা তার ছিল না, ইচ্ছা ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স। এবং সে কিছুই জানে না যে অন্যের জীবনে কি হতে চলেছে। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। এমনকি সে নিজের জীবনে পরের মুহূর্তে কি হবে, মানে 1 মিনিট পরে কি হবে নিজের জীবনে, সেটা পর্যন্ত সে জানে না। তো সে কি করে অন্যের জীবনে কি ঘটবে সেটা জানবে বলো? হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সে কিন্তু নিজেও গ্রহ নক্ষত্রের ব্যাপারে স্ট্রেঞ্জার, অর্থাৎ অপরিচিত, ঠিক যেমনটা তার বেচারা গ্রাহকরাও অপরিচিত। অর্থাৎ গ্রাহকরাও যেমন কিছু জানে না, নিজেও কিন্তু গ্রহ নক্ষত্রের ব্যাপারে কিছুই জানে না। Yet he said things which pleased and astonished everyone. যদিও সে যেগুলো বলতো সেগুলো কি হতো, তাদেরকে মানে মনোরঞ্জিত করতো, and astonished everyone, সবাইকে অবাক করে দিত। দ্যাট ওয়াজ, যেটা হতো কিসের কারণে, মোর এ ম্যাটার অফ স্টাডি। সে অনেক পড়াশোনা অর্থাৎ অধ্যাবসায়, প্র্যাকটিস অনুশীলন, এবং শ্রিউড গেজওয়ার্ক। শ্রিউড মানে চতুর, এবং গেজওয়ার্ক মানে অনুমান। মানে এই তিনটে কারণে কিন্তু সে মানুষকে অবাক করে দিতে পারতো, তাদেরকে মনটা গলিয়ে দিতে পারতো, সেটাকে স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শিওর গেজওয়ার্ক, অনুমান করে। অল দ্য সেম, তা সত্ত্বেও, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। তার যে পরিশ্রম, সেটা একজন সৎ মানুষের পরিশ্রমের থেকে কোনো অংশে কম নয়। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। একটা দিনের শেষে বাড়িতে যে যতটা না সে মজুরি নিয়ে আসে, সেটা তার প্রাপ্য। অর্থাৎ সে কিন্তু কোনো চুরি করে টাকাটা রোজগার করে না, সে যথেষ্ট অধ্যবসায় করেছে, প্র্যাকটিস করেছে, এবং নিজের কমন সেন্সকে কাজে লাগিয়ে কিন্তু মানুষের ব্যাপারে, ভাগ্যের ব্যাপারে কথা বলে। এবং এটা কিন্তু 8-10টা সৎ মানুষের যে পরিশ্রম, তার থেকে কোনো অংশে কম নয়। তাই জন্য বলছে, সে দিনের শেষে যে মজুরিটা উপার্জন করে সেটা তার প্রাপ্য, সেটা কোনো অন্যায় কিছু নয়। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে কিন্তু নিজের গ্রামটা ছেড়ে এসেছিল আগের থেকে কোনো রকম চিন্তা বা প্ল্যান ছাড়াই, মানে হঠাৎ করে একদিন গ্রাম ছেড়ে চলে আসে। কিন্তু কেন চলে আসে? ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। সে যদি তার নিজের গ্রামেই থাকতো এতদিন, তাহলে সে নিশ্চয়ই তার ফোরফাদার্স মানে তার পূর্বপুরুষদের মতোই সে একই কাজ ধরে রাখতে হতো তাকে। নেমলি, যেটা বলতে গেলে কি কাজ, টিলিং দ্য ল্যান্ড বা জমি চাষ করা, লিভিং এইভাবে সে একঘেয়েমি ভাবে বাঁচা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানচেস্ট্রাল হোম। তার পৈতৃক বাড়িতে, তার নিজের জমিতে এইভাবে আস্তে আস্তে নিজেকেও যেন বৃদ্ধ করতে হতো, অর্থাৎ রাইপেনিং মানে নিজে বৃদ্ধ হয়ে যাওয়া। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। কাউকে কিছু না বলেই তাকে বাড়ি ছেড়ে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট
till he left it behind a couple of 100 miles. এমনকি কাপল মিন্স জোড়া, এই 200 মাইল পর্যন্ত তাকে কি হয়েছিল, দৌড়ে আসতে হয়েছিল। 200 মাইল পর্যন্ত না আসা পর্যন্ত সে রেস্ট নিতে পারেনি, অর্থাৎ কোনো বিশেষ কারণে তাকে 200 মাইল পার করে আসতে হয়েছিল। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একজন গ্রামের মানুষের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল। অ্যাজ ইফ অ্যান অশান ফলোড বিটুইন, তার কাছে যেন এটা ছিল সাগরে বা মহাসাগর পেরিয়ে আসার মতো অবস্থা। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড স্ট্রাগল, সে কিন্তু মানুষের কোনো সমস্যা নিয়ে ভালো পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করতে পারত, পরিকল্পনা করতে পারত। যেমন ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্রায়াঙ্গল অফ হিউম্যান টাইপ। কারণ এই যে এই তিনটে কিন্তু বিষয় খুব ইম্পর্টেন্ট। কি কি সমস্যা নিয়ে সে ভালো অ্যানালাইজ করতে পারতো, সেটা হচ্ছে বিবাহ, অর্থ এবং মানুষের জীবনের জটিলতা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, অনেকক্ষণ ধরে অনুশীলন কি করত, তার চিন্তাধারাকে বা ধারণাকে আরো কি করত, তীক্ষ্ণ করে দিত, আরো ঠিকঠাক করে দিত। মানে অনেকক্ষণ ধরে অনুশীলন করতো, যে আসতো তার কাছে হাত দেখানোর জন্য বা কিছু। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিট সে সময় নিত যে কি ভুল হতে চলেছে তার সঙ্গে সেটা বুঝতে। হি চার্জ 3 rupees পার কোশ্চেন, সে প্রত্যেকটা মানুষ আসলে তার কাছে এক একটা কোশ্চেনের জন্য 3 পয়সা করে চার্জ করতো। অ্যান্ড নেভার, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু খুব, কত করে চার্জ করতো, কতটা টাইম সে নিত। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, এবং সে ততক্ষণ পর্যন্ত তার মুখটা খুলতো না যতক্ষণ পর্যন্ত না সেই লোকটি, যে লোকটি তার সামনে কথা বলছে, সে অন্তত পক্ষে 10 মিনিট, কম করে 10 মিনিট ধরে কিছু বলতো। which provided him enough stuff for a dozen answers and advices, যেগুলো দ্বারা সে কি করতো, পরে সে 1 ডজন উত্তর দিত এবং উপদেশ দিত, অর্থাৎ 12টা উপদেশ বা উত্তর দিত। when he told the person before him gazing at his palm, যখন সেই লোকটি মানে তার সামনে থাকা লোকটি তার সামনে কিছু বলতো, সে কিন্তু তার হাতের তালুর দিকে তাকাতো। গেজিং মানে এক দৃষ্টিতে তাকাতো। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস, এবং তারপর কি বলতো, তুমি তোমার পরিশ্রমের সঠিক ফল পাও না। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9 জন কিন্তু তার মতে একমত হতো। তো দেখো, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মানুষই কিন্তু কি হয়, তাদের আশা থাকে, যেটা সেই আশা অনুরূপ কিন্তু ফল পায় না, তাই না? তো স্বাভাবিকভাবে যদি কোনো জ্যোতিষী কাউকে বলে তুমি যা পরিশ্রম করো সেই অনুপাতে ফল পাও না, এটা প্রত্যেকটা মানুষই অ্যাগ্রি করবে, তাই না? অর হি কোশ্চেনস, এবং অথবা সে প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কি এমন কোনো মহিলা আছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভস, অথবা হতে পারে তোমার পরিবারে কোনো দূরবর্তী আত্মীয় আছে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমাকে নিয়ে সন্তুষ্ট নয়, যে তোমাকে সহ্য করতে পারে না। সে কি করতো, সেই চরিত্রটি ভালোভাবে বিশ্লেষণ করতো। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, বেশিরভাগ সমস্যা তোমার জীবনে আসে তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, জীবনের সমস্যার কারণ হচ্ছে তোমার প্রকৃতি, তোমার গ্রহ নক্ষত্রগুলো, কারণ তোমার সঙ্গে শনি বিরাজ করছে। তো এটা এটা বললে তো সবাই বিশ্বাস করবে, তাই না, যে তোমার বাধা বিঘ্ন আসছে কারণ তোমার শনি ভর করেছে। তো সেরকম একটা জেনারেল কথা সবাইকেই প্রায় বলতো। ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার, তোমার মধ্যে একটা আবেগপ্রবণ প্রকৃতি আছে, মানে তুমি ভীষণ আবেগপ্রবণ মানুষ। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, বাইরের অংশ, কিন্তু তোমার বাইরের থেকে তুমি খুব শক্ত, কঠোর। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এই সমস্ত কথাগুলো তাদের মনটাকে সহজেই গলিয়ে দিতে পারতো। For even the mildest of us loves to think that he has a forbidding exterior, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা মনে করে তাদের একটা বাইরের থেকে
শক্ত বা কঠোর মন আছে, তাই না? এবং ভেতর থেকে তাদের প্রত্যেকেরই একটা মনটা খুব দুর্বল, এটা প্রত্যেকেই আমরা ভাবি। আর দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, পাশের বাদাম বিক্রেতা কি করতো, ফু দিয়ে তার আগুনটা নিভিয়ে নিত অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়তো। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা কিন্তু অ্যাস্ট্রোলজারকেও সিগন্যাল দিত যে তারও সময় হয়েছে উঠে পড়ার, কারণ সে তো বাদাম বিক্রেতার লাইটের আলোতেই ব্যবসাটা করতো, তাই না? সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যে ততক্ষণ পর্যন্ত সে অন্ধকারেই থাকতো, যদি না শুধুমাত্র কি থাকতো তার কাছে, except for a little shaft of green light which strayed in from somewhere, বলছে কোথার থেকে যেন একটা হালকা সবুজ আলো আসতো, যেটার জন্য কি হতো, পুরোপুরি সে অন্ধকারে থাকতো না বাদাম বিক্রেতা চলে গেলেও। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং সামনে এসে যেন সে আলোটা এসে পড়তো। হি পিকড আপ হিজ কৌরি সেলস, সে তাড়াতাড়ি করে কি করতো, তার কড়িগুলোকে তুলে নিত। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, এবং কি করতো, প্যারাফার্নেলিয়া মানে সাজ সরঞ্জাম গুলো, সেগুলোও তুলে নিত। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, সেগুলোকে কি করতো, তার ব্যাগের মধ্যে ভরে নিত। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, যখন কি হতো, ওই যে হালকা একটা সবুজ রঙের আলোর ঝলকানি আসতো, ওয়াজ ব্লটেড আউট, নিভে যেত, তখনই সে কি করতো, সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিত। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তারপর কি হলো, ওইগুলো তুলে নেওয়ার পর সে হঠাৎ করে তার সামনের দিকটায় তাকালো, অ্যান্ড স, দেখতে পেয়েছিল, এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, একটা মানুষ তার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। তো কে এই মানুষটা তার সামনে এসে দাঁড়িয়ে পড়লো? এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জায়গা গল্পের, বলতে পারো এটাই একটা টুইস্ট। এর পরের যে পার্টটা করব সেখানে আমরা জানতে পারবো এই লোকটি কে এসে দাঁড়ালো এবং তার সঙ্গে এই অ্যাস্ট্রোলজারের কি সম্পর্ক ছিল। তো এই গল্পটা পুরোপুরি জানতে হলে তোমরা আমার এই চ্যানেলটিতে চোখ রাখো, যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে আমরা এই গল্পটি শেষ করব এবং জানতে পারবো যে পরবর্তীতে লোকটি কে এসে দাঁড়ালো এবং কি ঘটলো অ্যাস্ট্রোলজারের সঙ্গে। তো আজকে এটুকুই।